তাহলে কম্পোজিট মিডিয়াম থেকে আমার বাকি ছিল, কম্পোজিট মিডিয়াম হচ্ছে মিশ্র মিডিয়াম। ঠিক আছে, কম্পোজিট মানে হচ্ছে মিশ্র। তাহলে কম্পোজিট মিডিয়াম যখন হবে তোমার দুটো কম্বিনেশন হবে, একটা হবে আমার সিরিজ, একটা হবে আমার প্যারালাল। তাহলে সিরিজ মানে আমি কি জানি ভাই? সিরিজ মানে আমি জানি হচ্ছে দুটো প্লেট যখন এইভাবে পাশাপাশি থাকবে, হ্যাঁ কি না? যখন প্লেট আমার দুটো পাশাপাশি থাকবে তখন সেটাকে আমরা কোন মিডিয়াম বলবো ভাই? সিরিজ মিডিয়াম। আর যখন আমার দুটো প্লেট উপরে উপরে থাকবে তখন সেটাকে আমরা বলবো প্যারালাল। তাহলে প্যারালাল মিডিয়াম। হ্যাঁ, এইটাকে যদি আমি θ2 ধরি, এটাকে θ1, আর মিডিলটাকে যদি আমি θ ধরি, যদি এই দিক দিয়ে আমি হিট পাঠাই, তাহলে আমাকে একটা কথা বল ভাই, হিটটা যদি আমি এদিকে দিই তাহলে আমি বলতে পারবো যে θ2 ইজ গ্রেটার দেন θ ইজ গ্রেটার দেন θ1। আরে ভাই, যেই দিকে হিট দেবো আমি সেই টার্মিনালটা সব থেকে বেশি গরম থাকে। তারপর হিট ফ্লো করতে করতে যখন θ1 এ আসবে, কম্পারিজন টু θ2, θ1 ইজ ভাই মোট মানে লেস টেম্পারেচার থাকবে, তাই তো? হ্যাঁ কি না? কারণ যদি এইদিকে তুই হিট হ্যাঁ দিস স্যার। তাহলে এই দিক দিয়ে হিটটা বেরোবে। আমি ধরছি যে যে পরিমাণ হিট তুই দিচ্ছিস তার ভ্যালু হচ্ছে কিউ/টি। কিউ/টি পরিমাণ হিট দিচ্ছিস, এইখানে কিউ/টি পরিমাণ হিটই আমার পাচ্ছিস। কারণ কি না, এটা হচ্ছে একটা সিরিজ মিডিয়াম। যদি প্যারালাল হতো, উপর নিচে হতো, তখন গল্প আলাদা হতো। ঠিক আছে, তোকে এখানে তোকে বের করতে হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট আমার, এটা বের করতে হবে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, তাই তো? মানে কে এর ভ্যালু তোকে ইকুইভ্যালেন্টে কত আসছে সেটা তোকে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে কম্পোজিট মিডিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, এবার ভাই কিছু কিছু কন্ডিশন তোকে মাথায় রাখতে হবে, যেমন এইখান থেকে এতটা ডিস্টেন্স ধরেছি d1, এখান থেকে এতটা ডিস্টেন্স ধরেছি আমি ভাই কত, d2। এর যে কম্পোজিট মিডিয়ামের এই এই প্লেটটার ক্ষেত্রে k1 ধরেছি আমি থার্মাল কন্ডাক্টিভিটি, আর এর কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি k2। ঠিক আছে, এবার ভাই দুটোর ক্ষেত্রেই যে এরিয়া আছে এটাও এ ধরেছি আমি, এটাও এ আমি ধরে নিয়েছি। দিস ইজ আওয়ার কি বলবো মানে অ্যাজাম্পশন, আমি এটা ধরেছি। তাহলে ভাই কেউ একজন আমাকে বল যে আমি যদি থার্মাল কন্ডাক্টিভিটির ফর্মুলা যে লিখি কিউ/টি ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? এ এই টার্মিনালটার ক্ষেত্রে যদি আমি ব্যবস্থা করি তাহলে এটা কি হয়ে যাবে? টেম্পারেচার ডিফারেন্স কত হবে ভাই? θ2 মাইনাস θ ইন্টু k1/d। আমি ধরেছি d1। এটাকে তুই এভাবে তো লিখতে পারিস, a ইন্টু θ2 মাইনাস θ1 বাই d1/k1। এটা হয়ে যাচ্ছে আমার কিউ/টি। ওই সেম পরিমাণ হিটই তোর যাবে ওই দিক বরাবর কিউ/টি। তাহলে কিউ/টি সমান তুই এটাও লিখতে পারবি যে a ইন্টু, তাহলে এই প্লেটটার ক্ষেত্রে আমি কি লিখতে পারবো বল? θ মাইনাস θ1 বাই d2/, এটা আমরা লিখতে পারবো, হ্যাঁ কি না? যদি আমি এটাকে টোটাল করি, যে দুটো মানে দুটোর মধ্যে দিয়ে যদি মানে সিরিজ কম্বিনেশন যদি আমি করে দিই, ধর দুটোর মধ্যে দিয়ে আমার হিট ফ্লো করছে, তাহলে যদি আমি এডিশন করে দিই তাহলে আমি কিউ/টি ওভারঅল, তাহলে ওভারঅল কিউ/টি আমি লিখতে পারবো কি ভাই বল? এটা আমার যদি কমন হয়ে যায় তাহলে এটা চলে আসবে θ2 মাইনাস θ1। কারণ কি, তুই মাইনাস করবি θ2 মাইনাস θ1 প্লাস θ, তাই তো রে ভাই? এটা θ1 হবে না θ হবে? এটা θ হবে, দেখ ঠিক করে দেখ, লেখাটা একটু গন্ডগোল হয়েছে। এটা কেউ কিছু বলছো? θ1 কি করে হবে ভাই? θ2 মাইনাস θ প্রথম প্লেট, তাই তো নাকি? তাহলে আলটিমেট যেটা হবে θ2 মাইনাস θ1 হবে, আর ডিভাইডেড বাই যেহেতু আমি ওভারঅল বের করছি তাহলে এটা হয়ে যাবে d1/k1 প্লাস d2/k2। এটা হবে। প্রথমটা θ2 মাইনাস θ হলো, তাহলে পরের বার θ মাইনাস θ1 কেন হলো? তুই বুঝতে পারছিস না কেন হলো? কারণ ডিফারেন্সটা তো এইটা থেকে হচ্ছে, নাকি না? কারণ θ2 ইজ গ্রেটার দেন θ ইজ গ্রেটার দেন θ1, তাই তো রে সন্দীপ? θ2 হ্যাঁ থেকে θ বেশি, আবার θ হ্যাঁ স্যার। এটা বুঝতে পেরেছিস লজিকটা কেন হচ্ছে এটা? হ্যাঁ 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 হ্যাঁ। সেটাই। এবার আমাকে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি যদি আমরা বের করি তাহলে লেট আমি ধরছি, ধর কে
পিতা আমি কম্পারিজন করবো আর কি, কম্পেয়ার করে জিনিসটাকে বের করবো। ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি, যদি আমার কে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি হয় আর আমি ওভারঅল থিকনেস যদি ডি ধরি, যদি ওভারঅল থিকনেস যদি আমি ডি ধরি, আমি ধরছি পুরো থিকনেসটা হচ্ছে ডি। যদি পুরোটা ডি হয় আর যদি, তাহলে ওটা আমি পরে আসছি, পুরোটা আমি ধরে নিয়েছি ডি, তাহলে আমার যে ফর্মুলাটা আমি লিখতে পারবো ওভারঅল এর ক্ষেত্রে, তাহলে কি লিখতে পারবো ভাই? বলে ফেল। তাহলে ওভারঅল মানে ওভারঅল সবকিছু আমি ধরে নিয়েছি যে ওভারঅল কন্ডাক্টিভিটি আছে আমার কে আর থিকনেস আছে আমার ডি। তাহলে আমি কিউ বাই টি যদি লিখি, তাহলে আমি কি লিখতে পারবো ভাই? এ ইন্টু θ2 মাইনাস θ1 বাই ওর ওভারঅল থিকনেস ডি ধরেছি, তাহলে ডি বাই কে। এটা তুই যদি 2 নম্বর নাম দিস, তাহলে ভাই তুই যদি দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করিস, তুই তাহলে কি লিখতে পারবি? ইফ ইউ কম্পেয়ার টু ইকুয়েশন, তাহলে if we compare 1 and 2 ইকুয়েশন, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো বল? ডি বাই কে ইকুয়ালস টু, দেখ ভাই বাকি সব সেম হয়ে যাচ্ছে, শুধু নিচেরটা আলাদা, উপরেরটা সেম, এটা সেম। তাহলে ডি বাই কে ইকুয়ালস টু লিখতে পারবো ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে। এটা আমি লিখতে পারবো না পারবো না? আশা হ্যাঁ করছি, দাদা পারবো। হ্যাঁ আশা করছি আমি লিখতে পারবো এটা। তাহলে এবার যদি আমি যদি আমি এখান থেকে ধরে নিই যে ডি ওয়ান ইকুয়ালস টু ডি টু, যদি ধরি ইকুয়ালস টু, তাহলে কত হবে ভাই? যদি ডি ওয়ান সমান ডি টু হয়, ডি ওয়ান সমান যদি ডি টু হয়, তাহলে আমি লিখতে পারবো কি এটা সমান ডি বাই টু, লিখতে পারবো কি পারবো না? যদি ডি ওয়ান আর ডি টু লেন্থ সেম হয়ে যায়, তাহলে ওভারঅল যদি ডি হয়, তাহলে হাফটা কত হবে? ডি বাই টু। এখানে তুই যদি ভ্যালু বসাস, ডি বাই কে ইকুয়ালস টু ডি বাই টু বাই কে ওয়ান প্লাস ডি বাই টু বাই কে টু। এখান থেকে যদি হাফ তুই কমন নিস, তাহলে এটা তুই লিখতে পারবি, বা ডি বাই টু যদি কমন নিস, তাহলে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। তাহলে ভাই এইটা ডি বাই কে আর ওইদিকে আছে ডি বাই টু, তাহলে এই ডি কেটে গেল। তাহলে এখান থেকে তুই লিখতে পারবি টু বাই কে ইকুয়ালস টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। যদি কে ওয়ান কে টু তুই লসাগু করিস, তাহলে আসবে কে ওয়ান প্লাস কে টু, আর ওইদিকে আসছে টু বাই কে। তাহলে এখান থেকে লসাগু মানে এলসিএম। তাহলে কে ইকুয়ালস টু তুই কি লিখতে পারবি? কি লিখতে দাদা পারবি? লসাগু মানে কি টু এলসিএম? এলসিএম একদম, টু কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। এটাই তো হচ্ছে, এটা হচ্ছে আলটিমেট আমার ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি ফর সিরিজ মিডিয়াম। দেখে না একবার যোগাযোগ, শুধু ক্যালকুলেশন আছে আর কিছু না। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা পরীক্ষা আছে। সিরিজটা বেশি আছে। এর কোশ্চেন কি হবে? ডাইরেক্ট সিরিজ কম্বিনেশন? কম্পোজিট বলবে, কম্পোজিট মিডিয়ামের ক্ষেত্রে তুমি ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি বের করো। ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি অফ কম্পোজিট মিডিয়াম। যদি এরকম কোয়েশ্চেন দেয় তুই সিরিজ করবি, যদি ওরা পার্মানেন্টলি ওরা যদি কিছু তোকে উল্লেখ করে দেয় যে সিরিজ ওর প্যারালাল, তুই তখন যেটা খুশি করতে পারিস। কি বললাম বোঝা গেছে সন্দীপ? হ্যাঁ দাদা। যদি তোকে বলে দেয় প্যারালাল, তুই তো সিরিজ করতে পারবি না, তখন তোকে প্যারালাল করতে হবে, তাই তো রে? তাই আমি দুটোই করিয়ে দিচ্ছি ভাই, যেটা খুশি সেটা তুই বসে বসে প্র্যাকটিস করবি, তাই তো নাকি? হ্যাঁ দাদা। হ্যাঁ এবার প্যারালাল করছি ভাই। প্যারালালের ক্ষেত্রে ভাই হিট তুই উপরের দিক দিয়ে যে হিট দিবি সেটা নিচের দিক দিয়ে নাও যেতে পারে, কারণ দুটো আলাদা আলাদা প্লেট, আলাদা আলাদা, মানে কি বলবো, একটার ওপর একটা আছে, তার মানে এই একই হিট যদি তুই উপরের প্লেটে দিস, ওই সেম হিট নিচের প্লেটে নাও যেতে পারে।
এর যে হিটটা দিচ্ছি আমি ধরছি Q1/2, আর এর মধ্যে দিয়ে যে হিটটা দিচ্ছি সেটা হচ্ছে কত ভাই? Q2/T। এর থার্মাল কন্ডাক্টিভিটি K1, এর থার্মাল কন্ডাক্টিভিটি K2, এর এরিয়া ধরেছি আমি A1, এর এরিয়া ধরেছি আমি A2। বাট হেয়ার ইজ দ্য ফান্ডা, যে দুটোর ক্ষেত্রেই আমি ধরেছি ডিস্টেন্স হচ্ছে কত? D। যখন আগেরটার ক্ষেত্রে আমি একটা ডিস্টেন্স D1 ধরেছিলাম, আর একটার ক্ষেত্রে আমি ডিস্টেন্স ধরেছিলাম ভাই কত? D2। এখানে একটা টেম্পারেচার আমি ধরেছি θ1, একটা টেম্পারেচার ধরেছি θ2। এবার যদি আমি টেম্পারেচার হিট যদি আমি এইদিকে দিই, তাহলে আমার সব এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে θ1 ইজ গ্রেটার দেন কত হবে? θ2। θ1 কি হয়ে যাবে আমার? θ2 এর সাথে সমান হয়ে যাবে। এই পর্যন্ত কারোর কোনো টেনশন নেই, কারো কোনো কোয়ারিজ নেই আই থিঙ্ক। তাহলে এখান থেকে আমি যদি Q1/T লিখি, তাহলে ভাই বেসিক্যালি যেটা হয়ে থাকে ফর্মুলা, আমরা লিখবো K1A1 টেম্পারেচার ডিফারেন্স θ1 - θ2 বাই D। যদি Q2/T লিখি, ফর্মুলা বসাবো K2A2 টেম্পারেচার ডিফারেন্স θ1 - θ2 বাই D। হয়ে গেল। টোটাল হিট যদি ফ্লো করাই আমি, তাহলে আমি যদি প্লাস করে দিই, তাহলে টোটাল হিট ফ্লো থ্রু both the conductor, টোটাল হিট আমি ফ্লো করানোর চেষ্টা করছি। যদি আমি টোটাল হিট ফ্লো করানোর চেষ্টা করি ভাই, সো হোয়াট উইল ইউ গেট? তাহলে Q/T আমি যদি ধরি, তাহলে ভাই এটা যোগ করে দেবো, আমি কি পাবো? θ1 - θ2 আমার কমনে চলে যাবে, তার সাথে আমি পাচ্ছি ডিটা কমন, তার সাথে থাকছে হচ্ছে আমার K1A1 প্লাস K2 ইন্টু, এটা আমার 1 নম্বর ইকুয়েশন। এবার আমি আবার ধরবো যে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি আমার কত? কি টোটাল ওভারঅল, লেট K be the equivalent thermal conductivity। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো ভাই Q/T যেটা আসবে, সেটা আমি লিখতে পারবো হচ্ছে K ইন্টু, তাহলে ওভারঅল ক্ষেত্রফল আমার কত হয়ে যাবে ভাই? ওভারঅল এরিয়া, একটা এরিয়া A1 আর একটা এরিয়া A2, তাহলে ওভারঅল এরিয়া হয়ে যাবে আমার A1 প্লাস A2। টেম্পারেচার ডিফারেন্স যেমন আছে লিখবি θ1 - θ2 বাই এদের মধ্যে ডিস্টেন্স আমার D। এবার তুই কম্পেয়ার করবি দুটো ইকুয়েশনকে তুই যদি কম্পেয়ার করিস বাই বাই কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, কি পাবি ভাই? তুই পাবি হচ্ছে কি পাবো রে? K ইন্টু A1 প্লাস A2 ইকুয়ালস টু পেয়ে যাবো K1A1 প্লাস K2A2, और এখান থেকে আমি লিখতে পারবো যে K ইকুয়ালস টু K1A1 প্লাস K2A2 ডিভাইডেড বাই A1 প্লাস A2। এটা তাহলে অতএব যদি আমি ধরে নিই ভাই, লেট A1 ইকুয়ালস টু A2 ইকুয়ালস টু, যদি A আমি ধরে নিচ্ছি, তাহলে আমি K সমান কি লিখতে পারবো ভাই? K ইকুয়ালস টু আমি লিখতে পারবো A কমন নিয়ে K1 প্লাস K2, আর নিচে আমি দেখতে পাচ্ছি 2 ইন্টু A, কারণ A1 প্লাস A2 মানে হচ্ছে 2 ইন্টু A। ঠিক আছে ভাই, ওইটা গেছিল আমার সিরিজের ক্ষেত্রে, আর এটা হলো আমার প্যারালালের ক্ষেত্রে
ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি। আর যদি কোনো কোয়েরি থাকে বলতে পারিস, তাহলে আমি পরের স্লাইডে চলে যাই। আশা করছি কারোর সেরকম কোনো আহামরি রকেট সায়েন্স নেই এটাতে, পুরোটাই কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি দিয়ে করা। একটু পড়ে নিবি আগের দিনের লেকচার, তাহলে কিউ বাই টি সমান কেন এটা হচ্ছে তোরা জানতে পারবি। হ্যাঁ দা ক্লিয়ার পুরো হুম, দাদা। আর কারণ এগুলোর ইউনিট ডাইমেনশন সব বের করা আমি আগের দিন দেখিয়ে দিয়েছি। প্রত্যেক দিনের লেকচার প্রত্যেক দিন পড়তে হবে, ঠিক আছে? থার্মোডাইনামিক্স কি? Thermodynamics is a branch of science which deals with the study of transformation of heat energy into other forms of energy and vice versa. এটাকে আমরা বলে থাকি ভাই থার্মোডাইনামিক্স। যে সাবজেক্টে আমরা হিটের ব্যাপারে পড়ি সেটাকে আমরা বলি থার্মো। থার্মো মানে টেম্পারেচার, ঠিক আছে? দ্য এনার্জি ইন্টু আদার ফর্মস অফ এনার্জি অ্যান্ড ভাইস ভার্সা, ঠিক আছে? এবার তারপর যেটা আসছে আমার জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট ল, জিরোথ ল। জিরোথ ল, এটাকে কেন জিরোথ ল বলে এটা আবার একটা বড় ব্যাপার, যে আমি এটাকে জিরোথ ল কেন বলবো। কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড এর আগে আমার সবসময় আসে জিরো। জিরোথ ল এমন একটা ল, যে ল থেকে আমরা টেম্পারেচারের ধারণা পেয়েছিলাম। উই গট, ঠিক আছে, উই গট দ্য থিঙ্কিং অ্যাবাউট দ্য টেম্পারেচার ইন দ্য জিরোথ ল। সেই জন্য এটাকে আমরা ফার্স্ট ল বলি না, সেকেন্ড ল বলি না, এটাকে আমরা জিরোথ ল বলি। কারণ জিরো মানে জিরো থেকে মানে জিরো একটা নাম্বার। when two thermodynamic systems are separately in equilibrium with a third thermodynamic system, ধর এখানে দুটো থার্মোডাইনামিক সিস্টেম আছে যারা সেপারেটলি একটা অন্য থার্ড সিস্টেমের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। বলছে তাহলে এরা প্রথম দুজন নিজেদের মধ্যেও অবশ্যই থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটাই হচ্ছে জিরোথ ল। কতটা বোঝ? তিনটে সিস্টেমের মধ্যে যদি দুটো সিস্টেম 1 আর 2, 3 নম্বর সিস্টেমের সাথে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে 1 আর 2 সিস্টেম নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানতে পারি। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ ধর দাদা। ধর সাত্তকী কল্যাণী কলেজে পড়ে, সুমিত কল্যাণী কলেজেই পড়ে। তাহলে এদের এদের দুজনের মধ্যে মেন ম্যাটারটা কোথায়? যে এরা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা যে কোনো কলেজ, মানে কল্যাণী কোনো একটা কলেজে পড়ে। কল্যাণী জায়গাটা হচ্ছে এদের হচ্ছে কি একটা, কি বলবো মানে ইকুইলিব্রিয়াম জায়গা দাদা। ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়াম বলতে ইকুইভ্যালেন্ট আর কি, মানে হ্যাঁ ওদের দাদা। সাথে ওটা ইকুইভ্যালেন্ট পজিশনে আছে। আমি বলছি যে যদি সাত্তকী পড়ে হচ্ছে কল্যাণীতে, সুমিত কল্যাণীতে পড়ে, তাহলে অবশ্যই সাত্তকী আর সুমিত দুজনেই কল্যাণীতে পড়ে, এটা আমি বলতে পারি কি না? ওরা আলাদা আলাদা যদি দুজনে একটা তৃতীয় সিস্টেমের সাথে, বলছে প্রথম দুটো সিস্টেম যদি আলাদা আলাদা ভাবে তৃতীয় কোনো সিস্টেমের সাথে ইকুইলিব্রিয়ামে থাকে বা সাম্য অবস্থায় থাকে, তাহলে প্রথম দুটো সিস্টেম অবশ্যই নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়ামে থাকবে। এই কথাটা তো ভুল নয়। কেউ আমাকে বল যে এই কথাটা যেটা বলছে এটা ভুল না ঠিক? যদি দুটো আলাদা আলাদা সিস্টেম একটা তৃতীয় সিস্টেমের সাথে সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম দুটো সিস্টেম নিজেদের মধ্যে সাম্যাবস্থায় থাকবে। এটা হ্যাঁ কি না? এটা তো কনসেপ্টটা তো ভুল কনসেপ্ট নয় রে, আমার যেটা মনে হচ্ছে কথাটা। না দাদা ভুল না তো। এটা পুরো একটা কনসেপচুয়ালি ব্যাপার। সাত্তকী যদি কল্যাণীতে পড়ে, সুমিত যদি কল্যাণীর কোনো একটা কলেজে পড়ে, আমি এটা বলতে পারি যে সাত্তকী আর কল্যাণী দুজনে, সাত্তকী আর সুমিত দুজনে কল্যাণীর কোনো একটা কলেজে পড়ে, এটুকু আমি শিওর। জায়গাটার নাম কল্যাণী। যে সাত্তকী অন্য একটা কলেজে পড়তে পারে, সুমিত অন্য একটা কলেজে পড়তে পারে, কিন্তু এদের লিঙ্ক আপ কোনটা করছে? একটা জিনিসই লিঙ্ক আপ আমরা পাচ্ছি, যেটা হচ্ছে কল্যাণী। কি বললাম বোঝা গেছে কথাটা? তাহলে আমি এটুকু শিওর যে সাত্তকী আর সুমিতের বাড়ি কল্যাণীর কাছাকাছি, বা ওরা কল্যাণীর কোনো একটা জায়গাতেই পড়ে। এইভাবে ওদেরকে সার্চ আমরা করতে পারি যদি কোনো কারণে ওদেরকে আমাদের প্রয়োজন হয়। এরপর আসছে ভাই কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জি।
ইন্টারনাল এনার্জি কি ভাই? প্রত্যেকের মধ্যেই ভাই এনার্জি থাকে, যেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলি। নিজের মধ্যের যে শক্তি, প্রত্যেকের আলাদা আলাদা শক্তি থাকতে পারে। হতে পারে আমাদের সায়ন্তীর মধ্যে, সায়ন্তী ভালো ডান্স করতে পারে, ওর একটা ইন্টারনাল, ওটা একটা পাওয়ার, ও ডান্স করতে পারে। আমাদের জিৎ আছে ফার্স্ট ইয়ারের, যে আমাদের নারিকুল ব্যাচের স্টুডেন্ট, ও হেভি ড্রয়িং করতে পারে, আর্ট, মানে আর্টিস্ট ও। তার মানে ওর মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে, ওটা ওর ইন্টারনাল একটা এনার্জি বা ইন্টারনাল একটা পাওয়ার, যে যার জন্য ও আঁকার ক্ষমতাটা পায়। ঠিক বলছি তো রে? ভাইলো, প্রত্যেকের হ্যাঁ আলাদা দাদা। আলাদা ট্যালেন্ট আছে, প্রত্যেকের মধ্যে ইন্টারনাল এনার্জি আছে ভাই। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে ইন্টারনাল এনার্জি আছে। দুটো ভাবে হয়, একটা হচ্ছে মলিকুলার মোশন, রোটেশনাল হতে পারে, ভাইব্রেশনও হতে পারে। আর একটা হচ্ছে মলিকুলার কনফিগারেশন। ইন্টারনাল এনার্জিকে দুই ভাগে ভাগ করা হয়, যেমন আমরা মেকানিক্যাল এনার্জিকে করি। এখানেও সেই একই ভাবে ভাই, টোটাল ইন্টারনাল এনার্জিকে আমরা ইন্টারনাল এনার্জিকে ইউ দিয়ে ডিনোট করি। ইউ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ইউ কে প্লাস ইউপি, মনে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ইউ কে মনে হচ্ছে কাইনেটিক এনার্জি বাই ইন্টারনাল কাইনেটিক এনার্জি। আর একটা হচ্ছে আমার ইউপি, যেটাকে বলা হয় ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে ভাই? এবার হ্যাঁ এটা অত কোনো বড় ইস্যু না, জিজ্ঞেস করে যে ইন্টারনাল এনার্জি কি। সব থেকে ইম্পর্টেন্ট এখান থেকে আসে যেটা জিরোথ ল। তোকে এটা জিজ্ঞেস করতে পারে, এটাকে আমরা জিরোথ ল কেন বলি। তুই বলবি যে আমরা টেম্পারেচারের কনসেপ্টটা এই জিরোথ ল থেকেই পেয়েছিলাম, যেটা থার্মোডাইনামিক্স এর একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস। টেম্পারেচার মানেই তো থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স থাকতো না যদি আমরা টেম্পারেচারের কনসেপ্ট না পেতাম। টেম্পারেচারের কনসেপ্ট যেহেতু আমরা এই জিরোথ ল থেকে পেয়েছি, এই লটাকে আমরা এইভাবেই নামকরণ করেছি জিরোথ ল। জিরো, যেমন আমরা ফার্স্ট হলে ফার্স্ট বলি, সেকেন্ড হলে 2 এর মাথায় এনডি যোগ করে দিই সেকেন্ড, থার্ড হলে 3 এর সাথে আরডি যোগ করে দিই থার্ড, ফোর্থ হলে 4 এর সাথে টিএইচ যোগ করি, তেমনই জিরোর সাথে টিএইচ যোগ করে এটাকে জিরোথ করা হয়েছে। কি বললাম? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাই? আশা করছি পুরো হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে। হ্যাঁ দাদা। এইসব জিনিসগুলো ভালো করে পড়বি, ঠিক আছে? পুরো একদম একটা জায়গাতেই করে দিয়েছি ভালো করে, যাতে এই পিডিএফটা একবারে দিয়ে দেবো, থার্মোডাইনামিক্স এর ফুল এটি পেয়ে যাবি। হ্যাঁ, বেশি এদিক ও ওদিক দাদা, বলো। দাদা বলছিল ভাইস ভার্সাটা মানে কি দাদা? ভাইস ভার্সা মানে এদিক ওদিক আর কি, মানে ও রিভার্স, মানে আচ্ছা মানে মুখোমুখি, এরকম। আচ্ছা আচ্ছা দাদা, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? বুঝতে পারছি। মানে হিট আচ্ছা থেকে এনার্জি, এনার্জি থেকে হিটও হতে পারে তো। হ্যাঁ 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 হ্যাঁ। তুই হিট দিয়ে এনার্জি পাচ্ছিস, আবার এনার্জি থেকেও তুই হিট পেতে পারিস, এনার্জি থেকে তো হিট ভাইস ভার্সা। পাচ্ছি সেটা। সেটাই, আচ্ছা উল্টো আর কি। আজকে কি এরপর যেটা আসছে ভাই, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা ইম্পর্টেন্ট জিনিস। লটা পড়ে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর। দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স that states that when some quantity of heat is supplied to a system capable of doing external work, এমন সিস্টেমে তুই হিট দিচ্ছিস যেটা আমার এক্সটার্নাল ওয়ার্ক করতে পারবে, যেটা এক্সটার্নাল ওয়ার্ক কোন একটা করতে পারবে, then the quantity of heat absorbed by the system is equal to the sum of the increase in the internal energy of the system due to the rise in temperature and the external work done by the system in expansion. তার মানে কি? তুই ভাই একটা কথা ভেবে দেখ, প্রেসার কুকারে তুই যদি হিট দিস, প্রেসার কুকারের ভিতরে হিট দিচ্ছিস তুই, ওটা পুরো ক্লোজড আছে, ভিতরে যে হিটটা হচ্ছে ওটা একটা ভিতরের মধ্যে হিউজ প্রেসার ক্রিয়েট করছে, তার ফলে ওই প্রেসারটা আমাদের যে প্রেসার কুকারের মাথায় যে নবটা থাকে ওটা ফ্লো করছে, তার ফলে ওই হিটটা এক্সট্রা এক্সট্রা হিটটা আমার বেরিয়ে যাচ্ছে, যেটাকে দেখে আমরা পরিমাপ করতে পারি যে খাবারটা কতটা আর একটু সিদ্ধ হতে বাকি, বা কতক্ষণ, বলে না কটা সিটি মারবে, 2টো না 3টে না 4টে, নাকি না? বলে তো রে ভাই, প্রেসার কুকারের ক্ষেত্রে যদি কোনো কারণে ওই যে মাথার নবটা যেটা খারাপ হয়ে যায়, তখন কি হবে? এত বেশি প্রেসার হয়ে যাবে যে প্রেসার কুকারটা ব্লাস্টও করতে পারে, করে তো প্রেসার কুকার ব্লাস্ট কোনো কারণে, যদি উপরের যে আমাদের এক্সহস্ট হ্যাঁ দাদা জিনিসটা করে। থাকে ওটা যখন হ্যাঁ দাদা খারাপ হয়ে যায়, করে। তাহলে এক্সটার্নাল মানে ওটা ইন্টারনাল এনার্জি এত বেড়ে গেছে যে
ওকে জায়গা দেওয়া যাচ্ছে না ভাই, ঠিক আছে? ও তখন ফাটিয়ে বেরিয়ে চলে যাবে। ফার্স্ট ল বলছে যে টোটাল যে হিট আমরা দিচ্ছি ডিকিউ, এটা আমার ইন্টারনাল হিট বা ইন্টারনাল এনার্জি প্লাস এক্সটার্নাল ওয়ার্ক ডানের সাথে সমান। এইটা বলছে আমার থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, যেখানে ডিকিউ মানে হচ্ছে আমার অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট অফ হিট এনার্জি সাপ্লাইড, অ্যামাউন্ট অফ হিট এনার্জি সাপ্লাইড। ডিইউ মানে হচ্ছে বললাম, যেখানে ডিইউ লেখা থাকবে থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে এটা জানবি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আর একটা হচ্ছে ডিডব্লিউ, যেটা এক্সটার্নাল ওয়ার্কটা। এবার ভাই কিছু পজিটিভ নেগেটিভ সাইনের ব্যাপার থাকে, যেটা আমি বলে দিচ্ছি শুনে নে। যদি পজিটিভ ডিকিউ থাকে তার মানে তুই জানবি হচ্ছে সিস্টেমের মধ্যে হিট তুই দিচ্ছিস, আর যদি নেগেটিভ আছে তার মানে তুই সিস্টেম থেকে হিট টেনে নিচ্ছিস। কি বললাম বুঝতে পেরেছিস? যেমন কোনো ঘরে দেখবি হিট যদি আমার কোনো টেম্পারেচার ইনক্রিজ হয়ে যায় বা গরম লাগছে, সেইখানে এক্সস্ট ফ্যান লাগানো থাকে হিটটাকে বাইরে বের করে দেওয়ার জন্য। তার মানে তুই কি করছিস? হিটটাকে কি করছিস ভাই? হিটটাকে ড্রন করছিস। কি করছিস? টেনে নিচ্ছিস, ড্রন। যখন পজিটিভ তার মানে তুই হিট দিচ্ছিস, আর যখন ডিকিউটা নেগেটিভ হবে তার মানে তুই হিট ড্রন করে দিচ্ছিস। ঠিক আছে? ডিডব্লিউ এক্সটার্নাল ওয়ার্ক ডান, যখন তুই একটা গ্যাসকে প্রেসারাইজড করছিস তখন পজিটিভ, আর যখন ওই গ্যাসটাকে প্রেসার ছড়িয়ে দিচ্ছিস, গ্যাসটা আরো বড় হতে পারছে, তখন সেটাকে বেশি জায়গা জুড়ে গ্যাসটা ফ্লো করতে পারছে, তখন সেটা হয়ে যাবে নেগেটিভ। কি বললাম বোঝা গেছে? যখন ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে ডিইউ এর ক্ষেত্রে যখন তুই টেম্পারেচার বাড়াবি তখন সেটা আমার পজিটিভ ইন্টারনাল এনার্জি, যখন তুই টেম্পারেচার কমাবি তখন সেটা হয়ে যাবে কি ভাই? নেগেটিভ ইন্টারনাল এনার্জি। বুঝতে পেরেছিস না পারিস? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। পেরেছি দাদা। দেখ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মানে দুটো হতে পারে, একটা যদি পজিটিভ ডিকিউ তার মানে হচ্ছে when heat is supplied, তুই যখন হিট সাপ্লাই দিচ্ছিস। নেগেটিভ ডিকিউ তার মানে হচ্ছে তুই হিট ইজ স্ট্রং, তুই কি করছিস? হিটটাকে টেনে নিচ্ছিস। তোদেরকে এই সেমিস্টারে ভাই মানে মোটামুটি যা জিনিসপত্র এক্সপ্লেন করে পড়ানো হয়েছে না, ভালো নাম্বার আশা করা যায় স্টুডেন্টদের থেকে, ঠিক কি না? আশা করতে পারি তো আমি যে মোটামুটি একটা রেজাল্ট হবে। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, দেখা যাক দেখা যাক কি করে আমার ভাইয়েরা। দাদা আগের দিন দেখালাম তো দাদা তোমায়। এই তো, ঠিক আছে, দেখা যাক পরীক্ষায় কি হয়। হ্যাঁ, চলো দাদা, ঠিক আছে। একদম পরীক্ষা ভালো করে দিবি। ইন্টারনাল পরীক্ষা সেমিস্টার পরীক্ষা একটু অন্যরকম হয়। অনেকে ভাই ভালো স্টুডেন্ট আমার কাছে আছে, অনেকে ভালো স্টুডেন্ট, কিন্তু আসল যখন এক্সামের টাইমে না একটু নার্ভাস হয়ে যায়। নার্ভাস জিনিসটা যেন না আসে। হ্যাঁ, আমি দাদা হই নার্ভাস অনেক। ওটাই তো মুশকিল। পরীক্ষায় কনফিডেন্ট থাকতে হবে। আর পরীক্ষার আগে বেশি বন্ধু বান্ধবদের সাথে কম কথা বলবি। পরীক্ষার আগে বেশি বকবি না, কম কথা বলবি। যে বিশাল কিছু দেখবি, অনেকে বলবে যে বিশাল কিছু পড়ে ফেলেছে, রে ভাই আমি কি পড়লাম তাহলে? ওইরকম যেন না না হয়। দাদা, বলবো না দাদা। যে যা খুশি বলছে চুপচাপ শুনবি, কথা কম বলবি, তাতে পড়া বেশি মনে থাকে। পরীক্ষার আগে যেন পুরো বইটা মাথায় নিয়ে সারা বাসে ট্রেনে কেউ বকতে বকতে যাবি না, তাহলে কিন্তু পড়া আস্তে আস্তে মাথা থেকে আউট হবে। আর যে ভুংভাং কথা বকছিস বেশি, সেই কথাগুলো মাথার মধ্যে পরীক্ষার হলে ঘুরবে। পরীক্ষার দিন বেশি পড়বি না, এইগুলো হচ্ছে রুল।
পরীক্ষার দিন সকালবেলা থেকে বেশি মাথায় লোডই দিবি না, যেন বেশি লোড মাথার মধ্যে না থাকে। প্রসেস বলে দিচ্ছি কিন্তু ভাই, পরীক্ষা দেওয়ার, যেগুলো আমি সারা জীবন ফলো করেছি আর আমার রেজাল্ট কখনো খারাপ হয়নি, এই জন্য তোদেরকে শেয়ার করছি। যে যত ভালোই বন্ধু হোক না কেন, পরীক্ষার দিন যেন বেশি বক বক না করি। পরীক্ষা দিবি, পরীক্ষা দেওয়ার পর যত খুশি কথা বল ভাই তার সাথে, তোকে কেউ বারণ করবে না, কিন্তু পরীক্ষার আগে কম কথা বল। কথাগুলো ঠিক বলছি তো নাকি? তোরা নিজে অ্যাপ্লাই করে হ্যাঁ দেখবি, দাদা। তারপর আমায় বলবি যে দাদা ভুল বলছিল না ঠিক বলছিল। ঠিক আছে, যেগুলো সত্যি হয়ে থাকে সেগুলো আমি বলছি। ভাই এবার কিছু কিছু প্রসেস আছে ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ভাই তোদের এনট্রপি, এনথ্যালপি এগুলো কিছু নেই, ঠিক আছে? এগুলো সেকেন্ড ল এর দিকে চলে যাচ্ছে, তাই তো সাত্তকি? হ্যাঁ দাদা। এনথ্যালপি, এন্ট্রপি এইসব হ্যাঁ। জিনিস নেই, পরের সেমিস্টারে আছে, মেকানিক্স এর পার্ট ওইগুলো। হ্যাঁ, এই আপাতত যেটুকু আছে ভাই এটুকুই পড়ে উদ্ধার করে দে, তাহলেই বিশাল ব্যাপার হয়ে যাবে। প্রথম প্রসেস হচ্ছে ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রসেস, আইসোথার্মাল। আইসো মানে সেম, থার্মাল মানে টেম্পারেচার, এইভাবে মনে রাখবে। তাহলে যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে বা টেম্পারেচার জিরো বা টেম্পারেচার চেঞ্জ জিরো, তার মানে সেটা হয়ে যাবে আমার কি, আইসোথার্মাল প্রসেস। ইন আইসোথার্মাল প্রসেস দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম রিমেন্স কি থাকে ভাই, কনস্ট্যান্ট। ইয়েস অর নো? তাহলে ইয়েস দাদা। তাহলে থার্মোডাইনামিক্স এর ফর্মুলা অনুযায়ী আমি লিখতে পারবো ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল থেকে জানি। যদি আমায় টেম্পারেচারের কনস্ট্যান্ট থাকে তাহলে আমি বলতে পারি ভাই কোনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়নি, হয়নি তো? তাহলে আমার ইন্টারনাল এনার্জি আগে যা ছিল তারপরেও তাই আছে। তাহলে আমরা, যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস যেখানে ডেল্টা টি ইজ জিরো, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ভাই, তাহলে অতএব ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ নেই, তাহলে ডিকিউ ইকুয়ালস টু কি হয়ে যাবে, ডিডব্লিউ। এটা আমরা লিখতে পারবো কি পারবো না আমায় বল? কারণ আমার ইন্টারনাল এনার্জি টেম্পারেচার ইনক্রিজ আর ডিক্রিজের উপর ডিপেন্ড করে। যেখানে ভাই টেম্পারেচার জিরো হয়ে আছে, টেম্পারেচার বাড়েও নেই, টেম্পারেচার করেই নেই, কমেও নেই, তাহলে আমি বলতে পারি যে এর কোনো ইন্টারনাল এনার্জির পরিবর্তন হয়নি। আরে ভাই আমাকে বল স্পন্দন, তুই ক্লাসে আছিস? স্পন্দন আছে? কেউ হ্যাঁ যদি, হ্যাঁ, আছি আছি কেউ যদি আছি। স্পন্দন আমার তোকে একটু দেরি করে দেরি। ঠিক আছে, তোকে যদি কেউ মাথা চটিয়ে না দেয়, হ্যাঁ। তুই কারো পিছনে লাথি মারতে যাবি না তো? না। যতক্ষণ তুই শান্তভাবে বসেছিলি, কাউকে কিছু বলবিও না, তুই এমনি তোর মতো যাচ্ছিস। একটা লোক যদি এসে তোর পিছনে লাগে, তুইও তো তার পিছনে লাগবি। খুব কম লোকই হ্যাঁ আছে যে তোকে মানে বিরক্ত করার পরও, অনেক লোক আছে মানে গুরুত্ব দেয় না, হ্যাঁ সালা যে যা করছে করুক, আমি চুপচাপ আমার কাজ করি। ওরকম লোক কমই হয়। তুই ধর একটা হেক্টিক ডে সারাদিন ফিরছিস, ওইরকম একটা একটা কেউ কোনো সুসন্দর এসে তোকে বিরক্ত করতে শুরু করে, তুই তখন ওকে একটা থাপ্পড় দিয়ে দিতে পারিস। তার মানে কি, তোর ইন্টারনাল এনার্জি তার মানে চেঞ্জ হয়ে গেল, তাই তো রে স্পন্দন? তোর একটা হ্যাঁ, এনার্জি সেটাই। চলছিল, তোর হার্টবিট একটা চলছিল, আর মারপিট দাঙ্গাতে তুই নিয়ে বললি, তোর হার্টবিট বেড়ে গেল, দুমদাম করে তুই হ্যাঁ। পিটাপিটি শুরু করে দিলি। তার মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু ওরম নয়। এইখানে তোর যখন টেম্পারেচার, তার মানে তোর মাথা গরম হয়ই নে, টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে তোর তোর নিজের মধ্যে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হবে? না, হবে না। হবে না তো, তুই একই পরিস্থিতিতে আছিস, তুই যেমন যাচ্ছিস তেমন যাচ্ছিস, কেউ তো কিছু বলারও নেই, কিছু করারও নেই। তাহলে আমি বলতে পারি যে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ নেই, মানে জিরো। তাহলে ডিকিউ ইকুয়ালস টু ডিডব্লিউ, এই কোয়েশ্চেনটা এমসিকিউ তে বহুবার পড়ে। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয়, অনেক অপশন দেবে, ডিকিউ সমান ডিডব্লিউ দেবে, ডিকিউ ইকুয়ালস টু মাইনাস ডিডব্লিউ দেবে, ডিকিউ বা ডি ইউ সমান ডিডব্লিউ, এরকম দিতে পারে, কিন্তু তুই উত্তর দিবি কোনটা ভাই? এইটা। আচ্ছা। এরপর আসছে অ্যাডিয়াবেটিক প্রসেস। ভাই এইখানের মধ্যে বেশি, সব থেকে বেশি এক্সামে রিপিট হয়, হোয়াট ইজ অ্যাডিয়াবেটিক? অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে চায়ের ফ্লাক্স, যেখানে চা অনেকক্ষণ ধরে গরম থাকে, কারণ ভিতরের টেম্পারেচার আর বাইরের পরিবেশের টেম্পারেচার, এনভায়রনমেন্টের টেম্পারেচারের সাথে কোনো আদান প্রদান হয় না। সেই রকম প্রসেসকে আমরা কি প্রসেস বলে থাকি ভাই? অ্যাডিয়াবেটিক প্রসেস, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারি, যেমন হচ্ছে চায়ের ফ্লাক্স বা দুধের ফ্লাক্স, তুই যা খুশি বলতে পারিস। ভাই চায়ের ফ্লাক্সে দুধ রাখা যাবে না, এটা তো কেউ বলেনি। তুই দুধের ফ্লাক্সও বলতে পারিস, পারিস তো নাকি?
ও তার হ্যাঁ রেফ্রিজারেটর মানে বলে মানে ফ্রিজটাও হ্যাঁ তো ওটা মানে তো অবশ্যই, ওটা তো ইলেকট্রিকের ব্যাপার, ঠিক আছে? আমি অতদূর যাচ্ছি না। তুই তুই মানে আচ্ছা ব্যাপারটা কি, ওটা তো একটা এনার্জি তুই বাইরে থেকে দিচ্ছিস, তাই তো রে সত্যি? হ্যাঁ 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 তোকে তো ঠান্ডা করতে হচ্ছে ওটাকে ইলেকট্রিসিটি দিয়ে। আমি বলছি প্রসেস যেটা এনভায়রনমেন্টালি হয়ে থাকে আর কি, নর্মাল ব্যাপার। হ্যাঁ যেমন হ্যাঁ চায়ের দাদা ফ্লাক্স, ওতে কোনো তুই এনার্জি দিতে হয় নাকি? তুই চা ফ্লাক্সে ভরে দিলি, এঁটে দিলি, হয়ে গেল কাজ। হ্যাঁ দাদা এটাই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডিকিউ ইকুয়ালস টু আবার লিখবি তুই ডিইউ প্লাস ডিডব্লিউ। যেহেতু ভাই এখানে কোনো বাইরের সাথে হিট আদান প্রদান হয় না, পরিষ্কার বলে দিচ্ছে কিউ ইকুয়ালস টু জিরো, তাহলে তুই এখান থেকে লিখতে পারবি ভাই জিরো ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ, অথবা ডিইউ ইকুয়ালস টু মাইনাস। এইসব জিনিস ভাই মুখস্থ করার দরকার আছে? তুই আমার সত্যি সত্যি বল, এইসব জিনিস তো না, মুখস্থ এটা করার তো কোনো দেখি দরকার নেই। কনসেপ্ট ক্লিয়ার হলেই মনে থাকছে। তাহলে কিন্তু এসব কনসেপ্ট ক্লিয়ার করাটাই বড় ব্যাপার। একবার যদি ক্লিয়ার করে ফেলিস এসব জিনিস জীবনে ভুলবি না। এ দিয়ে ভাই মানে পরবর্তী সময় বহু কাজে লাগবে। এখন কনসেপ্টটা ক্লিয়ার করে রাখ, বেশি ডেপথে নেই। ডিইউ নেগেটিভ মানে কি? ডিইউ ইজ নেগেটিভ, তার মানে ইন্টারনাল এনার্জি আমার নেগেটিভ, তার মানে টেম্পারেচার কি হচ্ছে রে ভাই? তার মানে ইন্টারনাল এনার্জি আমার ডিক্রিজ হচ্ছে কি না? আরে ভাই ডিইউ নেগেটিভ মানে কি ইন্টারনাল এনার্জি আমার ডিক্রিজ ও হচ্ছে। তো ওটা ডিউটাই নেগেটিভ লিখে দাও ওই একদম ডি একদম। ডাব্লিউ ডিইউ ইজ নেগেটিভ, দ্যাট ইজ আই ইন্টারনাল এনার্জি ডিক্রিজেস, তাই তো নাকি? আর ইন্টারনাল এনার্জি ডিক্রিজেস মানে কি? টেম্পারেচার দাদা কমছে দাদা হ্যাঁ হ্যাঁ একদম, তার মানেই হচ্ছে আমার টেম্পারেচার কমছে, এটা আলাদা করে বলার কোনো দরকার নেই। এরপর হচ্ছে আইসোবারিক প্রসেস ভাই, এটা নর্মাল ব্যাপার। আইসোবারিক প্রসেস ভাই এগুলো মাথায় রাখার কিভাবে? আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট, তাই তো? এটার এক্সাম্পল একটা দিয়ে দিই, বয়েলিং অফ লিকুইড এট এ কনস্ট্যান্ট প্রেসার। ভাই তোদেরকে কিন্তু মানে যা নোট আমি দেওয়ার চেষ্টা করি নিজে বানাই, ম্যাক্সিমামটাই শর্টে তৈরি করার চেষ্টা করি যাতে তোদেরকে বেশি মাথা মারতে না হয়। এইগুলো ভাই এত মানে সাজেশন দেওয়া, এত নিজে থেকে নোট বানিয়ে দিয়েছি, এরপর আর কি বা পড়বি তুই? তুই তো হয়ে গেলি না আইনস্টাইন, এরপর আর কি পড়বি তুই? আমাকে বল ভাই, কেউ একজন আমাকে। সন্দীপ রেড্ডি তুই বল, যদি ক্লাসে এখনো থাকিস, তুই এত কিছুর পর তুই প্রিভিয়াস ইয়ার বল, তুই পৃথিবীর যা কোয়েশ্চেন বল তুই করে ফেলবি, আর কিছু লাগবে না। আমি চাইছি তোরা সিলেবাসটাকে মাথার মধ্যে আগে নিয়ে, ঠিক কিনা? হ্যাঁ দাদা হ্যাঁ, আইসোবারিক প্রসেস মানে হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট আছে, আইসোকোরিক প্রসেস মানে ভলিউম কনস্ট্যান্ট, এটা যেন মাথায় থাকে। আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট, আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট, ঠিক আছে ভাই? In isocoric process, the volume of the system remain constant while other state variables like pressure and temperature may change. এটা হতেই পারে, আমি তো জানি না। Because the volume does not change, কারণ এখানে ভলিউম কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে যে ওয়ার্কটা আমার হয়ে থাকে W PdV বা P delta V is 0 in isocoric process। তাহলে আমরা যে ফর্মুলা জানি আবার লিখে ফেলো, dq equals to du plus dw। তাহলে du plus dw এর জায়গায় P into ডিভি বা ডেল্টা ভি তুই যাই লিখিস না কেন, তাহলে এখানে হয়ে যাবে ডিউ প্লাস জিরো। তাহলে অতএব তুই লিখতে পারবি এখানে ডি কিউ ইকুয়ালস টু ডিইউ। এটা হয়ে যায় আমার আইসোকোরিক প্রসেস। কোনো চাপ নেই, একবার করে মাথায় রেখে রাখবি যে কোনটার ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট। আইসোথার্মালের ক্ষেত্রে টেম্পারেচার, ডিয়াবেটিকের ক্ষেত্রে আমার হিট, নো হিট এক্সচেঞ্জ, তার মানে কিউ ইকুয়ালস টু জিরো। আইসোবারিকের ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট, আইসোকোরিকের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট হবে? ভলিউম কনস্ট্যান্ট। এই একটা কোয়েশ্চেন ভাই আসে যে
কি আছে না, draw the PV graph in adiabatic process। প্রায়শই কোশ্চেনটা দেখা যায় সরি আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের এই গ্রাফটা এমনি পড়ে ভাই, এটা একটা নর্মাল গ্রাফ, যেটা একটা প্যারাবোলা টাইপের দেখতে হয়, এঁকে দিই, ঠিক আছে। এদিক বরাবর ভলিউম নিবি, এদিক বরাবর ভাই নিয়ে নিবি হচ্ছে প্রেসার। গ্রাফটা এইভাবে বেঁকবে না অতটা, হ্যাঁ, যেমন প্যারাবোলা যায় একটা ঠিকঠাক এদিকে। এটা হচ্ছে আমার আইসো। টেম্পারেচারের কোনো বালাই নেই, থাকবে শুধু প্রেসারের ভলিউম। এবার এই দুটো কোয়েশ্চেন ভাই প্রায় রিপিট হয়, যেটা হচ্ছে ব্ল্যাক বডি কি, a surface that absorbs the radiant light of energy that falls on it। ব্ল্যাক বডি মানে হচ্ছে ওর উপর যাই লাইট পড়ুক না কেন ও সেটাকে অ্যাবজর্ব করে নেবে, সেটাকে আমরা কি বলি ভাই, ব্ল্যাক বডি। স্টিফেন্স ল অফ ব্ল্যাক বডি ভাই ইয়ারের কোয়েশ্চেনে রিপিট হয়েছে, এটা একটু দেখে নিবি। দ্য টোটাল অ্যামাউন্ট অফ রেডিয়েশন এমিটেড পার ইউনিট টাইম ফ্রম এরিয়া এ অফ আ ব্ল্যাক বডি at absolute temperature T is directly proportional to the fourth power of the temperature। তার মানে E is proportional to T to the power 4, এটা বলছে। E যেটা আছে is proportional to T to the power 4, অথবা এই যে প্রপোর্শনাল সাইন সরিয়ে যে কনস্ট্যান্টটা আছে, সেই কনস্ট্যান্টটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, যেটাকে আমরা বলি স্টিফেন্স কনস্ট্যান্ট। সিগমাটাকে কি বলা হয় ভাই, স্টিফেন্স কনস্ট্যান্ট। এই যদি ব্ল্যাক বডি কাকে বলে আর স্টিফেন কনস্ট্যান্ট, এই দুটো জিনিস পড়ে নিস, তাহলে থার্মোডাইনামিক্স ভাই যা পড়িয়েছি মোটামুটি তোরা একটা কথা বল, যে যাতে পুরো ফুল সিলেবাস কভার করে দিয়েছি আর কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে কি হয়নি, আমাকে এই কথাটা শুধু উত্তর দে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। হয়েছে তো? হ্যাঁ। অসুবিধা তো হবে না, মানে এরকম তো নয় রে ভাই যে ফিজিক্সের কিছুই সাগরদা কনসেপ্ট ক্লিয়ার করতে পারিনি, বা কেমিস্ট্রি আর কিছুই কনসেপ্ট ক্লিয়ার করতে পারিনি, এরকম তো নয়। একটা না, আর্টসের ছেলেকে যদি কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিতে পারি তাহলে আমি জানবো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমি সেটা জানি। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো ভাই আইনস্টাইনের পর্যায়ে চলে গেছে আই থিঙ্ক, আর যারা মেনলি আর্টস থেকে এসেছিল তারা এখন মোটামুটি এটা জানে যে ফিজিক্স আসলে কি বা কেমিস্ট্রি আসলে কি, এটা তো বুঝেছে এতদিনে, কিছু জানুক না জানুক তারা মোটামুটি কি কি চ্যাপ্টার আছে, বা এর থেকেও বেশি যে আসলে ফোর্স কি, তার ডাইমেনশন কি হয়, ইউনিট কি, ডাইমেনশন কি, বা যাবতীয় এতদিনের এটা যা কনসেপ্ট ক্লিয়ার যা পড়া হয়েছে, তাতে অন্তত এইটুকু নিজেদের উপর ভরসা হয়ে গেছে, ফিজিক্স কেমিস্ট্রিতে মোটামুটি একটা ভালো নাম্বার নিয়ে পাশ করে যাবো, তাহলে হবে। ভালো নাম্বার নিয়ে। আমি এইটুকুনি বিশ্বাস নিজেদের আমি উপর আমি জন্মেছে। এটুকু চাই যাতে কোনো স্টুডেন্ট নিজেকে না মনে করে যে সে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। যদি সে এসেও থাকে, আমি একটা সেমিস্টারের মধ্যে আমি ট্রাই নিয়েছি, বা টোটাল ইঞ্জিনিয়ার্স পয়েন্ট একাডেমির যে কজন টিচার আছে সবাই ট্রাই নিয়েছে, যাতে তাদেরকে এই জিনিসটা ভুলিয়ে দেওয়া যায় যে তারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ডিজার্ভ করে। ঠিক তো রে? চেষ্টা তো চলেছে নাকি এতদিন, যাতে তোরা ভুলে যাস হ্যাঁ স্যার, যে তোরা একদম। আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এখন আশা করছি সেটা মাথা থেকে বেরিয়ে গেছে যে আমরা আর্টস হ্যাঁ থেকে, হ্যাঁ, বা একদমই তাই। নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, কেউ কমার্স হতে পারে, কেউ অন্যান্য যে কোনো স্ট্রিম থেকে আসতে পারে, বা কেউ কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও আসতে পারে, তাদেরকে আমি চেষ্টা করেছি যাতে কনসেপ্ট মাথার মধ্যে সেট করে দিই। যাই হোক, যারা কন্টিনিউ আমার সাথে ছিলি পুরো সেমিস্টারে, পুরো ফিজিক্স ক্লাস জুড়ে ছিলি, কেমিস্ট্রির ওভারঅল লেকচার জুড়ে ছিলি, তারা অবশ্যই ভালো নাম্বার পাবি। আর যারা অনেক সময় অনলাইন ক্লাসে জয়েন হতে পারে না তাদেরকে আর কি বলবো, এই অঙ্কটা ইয়ারের একটা অঙ্ক, এটা দেখে নিবি, ঠিক আছে। The walls of refrigerator are 8 centimeter thick, having surface area 15 meter square. The temperature outside the refrigerator is 35 degrees Celsius. How much power in what must the refrigerator supply in order to maintain 0 degrees Celsius inside the refrigerator? Thermal conductivity of the material of the refrigerator is কি? এবার ভাই কি কি দেওয়া আছে তোকে লিখতে হবে, যে
given data, thickness of the refrigerator, thickness দেওয়া আছে d equals to 8 centimeter, তো আমার হচ্ছে 0.08 মিটার। area of the wall, a equals to দেওয়া আছে 15 মিটার স্কোয়ার। টেম্পারেচার ডিফারেন্স তাহলে কত হবে? টেম্পারেচার ডিফারেন্স ও তো 35 মাইনাস 0 হবে তো নাকি? একদম একদম কারণ টেম্পারেচার রেফ্রিজারেটর মধ্যে তো একদম টেম্পারেচারটা আসছে না, ওইটাই তো concept। তার মানে টেম্পারেচার ডিফারেন্স হয়ে যাবে θ2 মাইনাস θ1, যেটা আগে থেকে আমরা করছিলাম আগে। তার 35 মাইনাস 0, তাই তো? 35 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, তার মানে 35 ডিগ্রি, ঠিক কি না? হ্যাঁ দাদা, ও দাদা বলছে এই সেলসিয়াসটাকে দাদা কেলভিনে কনভার্ট করতে হবে না নাকি? করতে গেলে তো তাহলে আমরা 273 অ্যাড করে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওটা ওইটাই। ওটা তো করাটা উচিত। সেলসিয়াস থেকে তো ডিরেক্ট সেলসিয়াসে তো অঙ্ক করলে হবে না, আমাকে তো কেলভিনে করেই করাটা উচিত। এসআই রেটে তো সবকটা কিন- করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম টাইমস আমি দেখি যে এরা সেলসিয়াসই করে দিচ্ছে, ঠিক আছে? যাই হোক, কে আমার দেওয়া আছে হচ্ছে 0.42, এসআই ইউনিট মানে ইউনিট বসাতে হবে তাকে, ওয়াট পার মোল কেলভিন, তাই তো? এটা ভাই একটু নিচে হয়ে গেল লেখাটা, যাই হোক একটু ম্যানেজ করে নিই। যে পাওয়ার সাপ্লাই যেটা হবে আমার টোটাল, তার মানে কতটা হিট দিচ্ছিস মানে বা টেম্পারেচার ডিফারেন্স করাচ্ছিস, এটাই তো পাওয়ার সাপ্লাই। পাওয়ার দাদা সাপ্লাই কিউটা বার করতে কিউ হবে। বাই টি, হ্যাঁ, তার মানে টোটালটা কি কিউ কে ইন্টু এ θ2 মাইনাস θ1 টেম্পারেচার ডিফারেন্স বাই ডি। ভ্যালু পুট করবি, কি এর ভ্যালু দিয়েছে 0.42, এর ভ্যালু দেওয়া আছে এরিয়া 15 কত দেওয়া আছে 15 মিটার স্কোয়ার, θ2 মাইনাস θ1 যেটা দেওয়া আছে হচ্ছে, দেখ ভাই একটা জিনিস সত্য কি, যদি এটাকে তুই কেলভিনে ট্রান্সফার করতিস তাহলে হ্যাঁ দাদা, টেম্পারেচার ডিফারেন্স কত হতো? এটাকে নিশ্চয়ই 273 প্লাস 35 করতিস তুই, আর এটা দাদা ওই আবার এটা মানে 273 কেলভিনই হতো, তার মানে আলটিমেটলি 35 ডিগ্রি আসতো, তাই 35 কেলভিনই হ্যাঁ আসতো এটা কি দাদা, না? বুঝতে পেরেছিস হ্যাঁ কেন হ্যাঁ হ্যাঁ হচ্ছে? হ্যাঁ। কারণ এবার দাদা বুঝেছি, হ্যাঁ 35 ডিগ্রি সেলসিয়াসকে তুই যদি কেলভিনে করতিস 35 প্লাস 273 এত কেলভিন হতো, তাই তো? আর 0 ডিগ্রি সেলসিয়াসকে তুই যদি কেলভিনে করতিস তাহলে 0 প্লাস 273 এত কেলভিন হতো। এবার এই দুটোকে যদি মাইনাস করতিস সেই তো আলটিমেটলি মানে সে তো 35 হতো। 35 আসবে নাকি? হ্যাঁ দাদা, ঠিক কি না? এইটা মানেই 35 কেলভিন, তাই তো? তাহলে এটা 35 তুই লিখবি ডিভাইডেড বাই 0.08, এটা কত আসছে ভাই একটু ক্যালকুলেট করে বলবি, কত ওয়াটে উত্তর আসবে? হ্যাঁ? দাদা 2756.25। এত ওয়াট, তাই তো? হ্যাঁ দাদা, ওটাই আসছে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে গল্প তোদের থার্মোডাইনামিক্সে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসে না, পরিষ্কার কথা ভাই। এই যে পিডিএফটা একবার দেখে নিবি, এই যে প্রেজেন্টেশনটা প্রথম থেকে আছে, তাই তো রে? হ্যাঁ লেকচার দাদা, 1 আগের দিন তার আগে একটা হয়েছিল, এটা লেকচার 2 থেকে আছে, হ্যাঁ? এটা আসলে লেকচার 2, আগের দিন একটু পুরো ক্লাসটা আমি কন্টিনিউ করিনি, আমি জানি এটা অনেক বড় লেকচারটা হবে, সেই জন্য প্রেজেন্টেশনটা ছিল, ওইটাকে আজকে সিরিজ কম্বিনেশন থেকে কন্টিনিউ করা হয়েছে তোর একদম অন্তিম পর্যায় পর্যন্ত। এর বাইরে কোনো কোয়েশ্চেন আশা করা যায় থার্মোডাইনামিক্স থেকে আসবে না। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং অফ করলাম।